আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবকিছু ঠিকই ছিল, নিরাপত্তা, প্রোটোকল, ক্ষমতা, কিন্তু প্রধানমন্ত্রী নিজের দেশেই বুঝতে পারছিলেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে নিজের লোক, নিরাপত্তা, তবুও তিনি একা। 2024-এর 5 আগস্ট মাত্র 1 ঘন্টার মধ্যে ভেঙে পড়ে একটি সরকার। 15 বছর ব্যাপী দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনার সরকার। প্রশ্ন হলো, এই পতন কি হুট করে রাস্তায় শুরু হয়েছিল, নাকি আগে থেকেই ক্ষমতার ভেতরেই লেখা হয়ে গিয়েছিল এর শেষ অধ্যায়? 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেও প্রশ্ন রেখে গেছেন, তিনি কি নিজেই গিয়েছেন নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? নর্থ ইস্ট নিউজের বিস্ফোরক প্রতিবেদন দাবি করছে, শীর্ষ সেনা কর্মকর্তাদের কৌশলেই পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। এটা ছিল আগে থেকেই সাজানো এক কৌশল। শেষ পর্যন্ত দেখুন, রয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, 5 আগস্ট কুর্মিটোলায় বাসার ঘাঁটিতে রাষ্ট্রীয় প্রোটোকলের কমতি ছিল না, কিন্তু শেখ হাসিনা ততক্ষণে বুঝে ফেলেছেন তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ক্ষমতার চাবি তার হাত থেকে চলে গেছে। কিন্তু যখন এটা বুঝলেন, ততক্ষণে আসলে জানতে পারলেন প্রায় 1 ঘন্টা আগেই উত্তরায় কারফিউর ব্যারিকেড সরে গেছে। নর্থ ইস্ট বলছে, ইউটিউবে দেওয়া এক বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন তিনি ভেবেছিলেন তাকে নিরাপত্তার কারণে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাসার ঘাঁটিতে পৌঁছানোর পরই বুঝতে পারলেন তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, ক্ষমতা হারিয়েছেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ, পুলিশ এবং র্যাবও তার গন্তব্য সম্পর্কে অবগত ছিল না। অথচ ওই দিন সকালে, মানে 5 আগস্ট সকালেই জেনারেল ওয়াকার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে একটি বাংলাদেশি সামরিক বিমানের ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতি নিয়েছিলেন, বলছে নর্থ ইস্ট নিউজ। এই অনুসন্ধানী প্রতিবেদনে আরো যেসব তথ্য উঠে এসেছে তা এক কথায় ভয়াবহ, এবং বোঝা যাচ্ছে অনেক আগে থেকেই প্ল্যান করে এগোচ্ছিল একটি গোষ্ঠী। আপনাদের মনে আছে, নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ইউনুসের বলা কথাগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তিনি কি বলেছিলেন, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান। প্রতিবেদন অনুযায়ী শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এবং এনএসআই প্রধানরা চতুর কৌশল ব্যবহার করে প্রথমে শেখ হাসিনাকে নিজেদের উপর নির্ভরশীল করেছেন এবং তারপর তাকে ক্ষমতাচ্যুত করেছেন। বলা হচ্ছে 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেই তৈরি করা হয়েছিল একটি প্রভাব বলয়। এটাকে বলা হচ্ছে চট্টগ্রাম সার্কেল। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় গোয়েন্দা সংস্থায় প্ল্যান অনুযায়ী বসানো হয়েছে বাছাই করা ব্যক্তিদের। সেগুলো কি কি? নর্থ ইস্টে যেগুলো এসছে দু একটি বলি। চট্টগ্রামের মোহাম্মদ কায়কাউসকে প্রিন্সিপাল সেক্রেটারি বানানো হয়েছে, মুখ্য সচিব। এরপর হাটাজারি নিবাসী মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোর্শেদকে বলা হচ্ছে তিনি মোর্শেদ খান, মানে বিএনপির নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার ভাগ্নি জামাই, তাকে এনএসআই ডিজি করা হয়েছে। এখন তিনি অ্যাডজুটেন্ট জেনারেল। এবং কক্সবাজার নিবাসী মেজর জেনারেল হামিদুল হককে ডিজিএফআই এর মহাপরিচালক পদে বসানো হয়েছে। লিখছে যে এই হামিদুল হকের পরামর্শেই সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নিযুক্ত করা হয়েছিল। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, নাইম ভাই আমাদের সিনিয়র ভাই, নাইম ভাইকে প্রেস সেক্রেটারি করার পরে এটা নিয়ে কত তর্ক বিতর্ক হয়েছিল এবং তার নিয়োগ প্রক্রিয়া বেশ কিছুদিন থেমেছিল। পরে শেষ পর্যন্ত তিনি আবারও প্রেস সেক্রেটারি হতে পেরেছিলেন। আজকে বোঝা যাচ্ছে পেছনে শক্তিটা আসলে কি ছিল বা কারা ছিলেন। এবং প্রতিবেদনে বলা হচ্ছে যে ওই সময়কার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদও এই চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ওই সময়ে।
এছাড়া পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সালমান এফ রহমান, আমরা সবাই জানি সালমান এফ রহমানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা। তার বাবা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সম্ভবত শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান সাহেব। এখন তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো, খুব স্বাভাবিক, ব্যবসা বাণিজ্য করেন, নামকরা ব্যবসায়ী, আলোচিত ব্যবসায়ী। আসলে এই সালমান এফ রহমান উপদেষ্টা হন, প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বেসরকারি বিনিয়োগ, এবং তিনি ক্রমশ আমরা দেখেছি যে সরকারের ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছিলেন। এছাড়া ঢাকায় জাতিসংঘের তৎকালীন যে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, যিনি এখন মিয়ানমারে তার পদায়ন হয়েছে, এই চক্রের প্রত্যেকের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। একবার ভাবুন গোয়েন লুইসের কি কাজ, তিনি জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করতেন, কিন্তু তাকে পলিটিক্যালি অত্যন্ত সক্রিয় দেখা গেছে এবং ষড়যন্ত্রের ভিতরেও তিনি জড়িত আছেন। নর্থ ইস্টের নিউজ আজকে এটি বলছে, এবং বলছে যে তিনি গোয়েন লুইস জেনারেল ওয়াকারের সঙ্গে প্রায় দেখা করতেন। কি কাজ জেনারেল ওয়াকারের সঙ্গে গোয়েন লুইসের? জেনারেল ওয়াকারই বা তাকে কেন এত সাক্ষাৎ দিতেন? জানা যায় গোয়েন লুইস শেখ হাসিনার সরকারের প্রতি অসন্তুষ্ট ছিলেন, তা তো বোঝাই যায়। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে যখনই গণমাধ্যমের সঙ্গে গোয়েন লুইস কথা বলেছেন, তিনি এমন সব কথা বলেছেন যে কথাগুলো আসলে ইউনূসকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দেওয়ার মতো করে। এবং যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস এক নতুন ফর্মুলায় জারি করেছিলেন, বলেছিলেন লোকজন যদি ভোট কেন্দ্রে যায় ভোট দেয়, সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। মানে নিজেদের স্বার্থের জন্য তারা কি করতে পারেন। জাতিসংঘের তো আসলে বিশ্বব্যাপী কোনো করবার কিছু নেই, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে এসে তারা সবকিছু তছনছ করে দিয়েছে। যাই হোক, এই গোয়েন লুইস রামু সেনানিবাসকে জাতিসংঘের স্থায়ী শান্তিরক্ষা ঘাঁটিতে পরিণত করা এবং রাখাইন অঞ্চলে একটি সামরিক করিডোর তৈরির মতো বিতর্কিত প্রস্তাবগুলো সামনে এনেছিলেন। নিশ্চয়ই শেখ হাসিনার কাছেও সেগুলো গিয়েছিল, শেখ হাসিনা তো নিশ্চয়ই এগুলো পাত্তা দেননি। আমরা দেখেছি ইউনূসের আমলে এই বিষয়গুলো কত দূরে গিয়েছিল। কিন্তু আপনারা এটি তো জানেন, আমরা সবাই জানি, শেখ হাসিনা আসলে ইউনূসের মতো দেশ বিক্রির ধান্দা বুঝতেন না। তার অন্য অনেক সমস্যা থাকতে পারে, অনেক দোষ থাকতে পারে, দেশ বিক্রি করা, দেশের সম্পদ বিক্রি করা, কাউকে দিয়ে দেওয়া, এই ধান্দাটা তিনি করেননি। অনেকে বলবেন যে ভারতকে তিনি সব দিয়ে দিয়েছেন। ভারতকে কি দিয়েছেন 18 মাসে ইউনূস সরকার, সেটা অবশ্যই বের করেছে, আমরা সবাই দেখেছি। যাই হোক, এই যে চক্রটির কথা বললাম, যে এই চক্র আসলে হিংস্র পরিকল্পনা নিয়ে এগিয়েছে, এটি নর্থ ইস্ট নিউজ লিখেছে। তারা বলছে সংঘাত, সহিংসতা এবং সামরিক নিষ্ক্রিয়তার মধ্যে, মানে সামরিক বাহিনী চুপচাপ, যেখানে কথা বলবার দরকার সেখানে বলছে না, নিষ্ক্রিয় থাকছে, এইসবের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা হস্তক্ষেপকে যেন ন্যায্যতা দেওয়া যায়। এজন্য 5 আগস্ট গণসহিংসতার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করা এবং একটি যুদ্ধ পরিস্থিতি তৈরির পরিকল্পনা তারা করেছিল বলে অভিযোগ রয়েছে, লিখেছে নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট আরো বলছে একজন শীর্ষ ভারতীয় জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সময়োচিত বিচক্ষণ সিদ্ধান্ত এই পরিকল্পনা, বুঝতেই পারছেন অজিত দোভালের কথা তারা বলছেন। কিন্তু অন্য একটি সূত্র থেকে আমি এর আগেই জেনেছি, সেটি একটি কন্টেন্টে বলেছিলাম, যে আসলে র এই বিষয়টি মিস করেছিল। এইরকম একটি বিপর্যয় র একেবারেই বুঝতে পারেনি, বা কোনো কারণে তারা এটি মিস করে গিয়েছিল। কেজিবির তরফ থেকে এটি জানানো হয়েছে দিল্লিতে, দিল্লির শীর্ষ পর্যায় থেকে রয়ের কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মকর্তাদের এটি নিয়ে নরেন্দ্র মোদী বা অন্য কেউ অত্যন্ত প্রেসার দিয়েছিলেন, এবং তারপরে কিছুক্ষণের ভিতরেই এই দৃশ্যপটটি পাল্টে যায়। এই যে শেখ হাসিনাকে নৃশংসভাবে হত্যা করার চিন্তা, হেনস্থা করবার কুপরিকল্পনা এবং চূড়ান্ত অপদস্থ করার বদ মতলব হীন চক্রান্ত, এগুলো আসলে এই ঘটনার মধ্য দিয়ে কেজিবি করুক আর র করুক বা অজিত দোভাল করুন, এটি ব্যর্থ হয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনারাও দেখেছেন শেখ হাসিনার প্রস্থানের খবর ছড়িয়ে যাবার পর অরাষ্ট্রীয় শক্তিগুলো, নন স্টেট অ্যাক্টর শক্তিগুলো কোনো প্রতিরোধ ছাড়াই গণভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে, লুটপাট করিয়েছে, নির্বিকার ভঙ্গিতে, নির্বিবাদে। কেউ তাদের এতটুকু বাধা দেয়নি বা প্রতিরোধ করেনি। কেন করেনি? প্রশ্নটি একবার নিজেকেই করুন। ক্ষোভ আছে শেখ হাসিনার প্রতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ভবন, রাষ্ট্রীয় সংস্থার প্রতি এই ক্ষোভ কার স্বার্থে?
যাই হোক, এদিকে আওয়ামী লীগের নেতারা, মানে ওই সময়কার আওয়ামী লীগের নেতারা যারা ওই সময়ে বলা হচ্ছে ওই সময়ে শেখ হাসিনার কাছাকাছি ছিলেন বা তার সঙ্গে যোগাযোগে ছিলেন, তারা শেখ হাসিনাকে বারবার আশ্বাস দেবার চেষ্টা করেছিলেন, বলবার চেষ্টা করেছিলেন যে রাজনৈতিকভাবেই এখনকার যে পরিস্থিতি এটিকে মোকাবেলা করা উচিত বা আমরা করতে চেষ্টা করতে পারি। শেখ হাসিনা আসলে রাজি হননি। কেন রাজি হননি বুঝতে পারবেন, কারণ জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করলে মানে পরিস্থিতি আরো ভয়াবহ হবে, তিনি নিরুৎসাহিত করেছেন তারা এটিকে। তারা বলেছেন এতে হতাহতের সংখ্যা বেড়ে যাবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা শেষ পর্যন্ত হয়তো সম্ভব হবে না। তারা মানে ওই চক্র শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে একেবারে মুখ্যম সময় মতো কাজে লাগিয়েছেন। কিভাবে করেছেন জানি না, হয়তো ভয়ভীতি দেখিয়েছেন বা কিসের কারণে আমি জানি না। তাদের সহায়তায় মানে শেখ রেহানা এবং সালমান এফ রহমানের সহায়তা তারা শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সামরিক নির্ভর থাকতে রাজি করিয়েছিলেন বা বাধ্য করেছিলেন। আপনাদের আরো মনে আছে শুরুর দিকে যে কোটা আন্দোলন, এটা কিন্তু সহিংস ছিল না, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই। ক্রমশ ধীরে ধীরে এটি সহিংস রূপ নিয়েছিল। এই প্রতিবেদন বলছে এই সময় সেনা এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আন্দোলন দমনে জোর দেওয়া হয় শক্তি প্রয়োগের দিকে, কৌশলের বিষয় নয়। আমরা তো জানি অতীতে অনেক সরকারের সময় গোয়েন্দারা গোপনে নানান লেভেলে কথা বলে সরকার বিরোধী আন্দোলন নস্যাৎ করেছে, কিন্তু এবার হয়েছে উল্টোটা। এমনকি 6 ছাত্র নেতাকে যে আটক করা হয়েছে, সে তাদেরকে আটক করে যে বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করার যে ঘটনাটি ঘটেছিল, এটি আসলে বিক্ষোভকে আরো উস্কে দিয়েছিল এবং সরকার পতনে ভূমিকা রেখেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে উদ্ভূত সহিংস পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর উপর নির্ভর করাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। নিজেকে বাঁচাতে নির্বাসনে গিয়ে দেশান্তরী হয়ে সেই ভুলের মূল্যই তিনি চুকিয়েছেন। 5 আগস্ট আপনারা টিভি স্ক্রলে যখন শুনলেন বা আমরা যখন জানলাম সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখনই আসলে বোঝা গেছে সরকার বা শাসন ব্যবস্থায় পরিবর্তন হতে যাচ্ছে বা হয়ে গেছে। এই কারণেই হয়তো প্রশ্ন উঠছে সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। নর্থ ইস্ট নিউজ লিখছে শাসন পরিবর্তনের অন্যতম প্রধান ফল ছিল জামাতের রাজনৈতিক পুনর্বাসন। জামাত নিষিদ্ধ ছিল, শেখ হাসিনা জামাতের প্রতি ন্যায় করেছেন না অন্যায় করেছেন সেই বিতর্ক বাদ দিয়ে রাতারাতি মুহূর্তের ভিতরে জামাত আবার একেবারে মানে প্রভাব বলয়ের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালো। এতে আরো বলা হয়েছে জেনারেল ওয়াকার কয়েকটি সেনানিবাসে নিষিদ্ধ ঘোষিত জামাত নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। এটি সত্য মিথ্যা জানি না, তবে এটি তো আপনারা সকলেই শুনেছেন। তিনি যখন ডেকেছেন টেলিভিশনে কথা বলেছেন, সর্বপ্রথম তিনি বলেছেন যে জামাত নেতারাও এখানে এসেছিলেন। জামাত প্রীতি তার একটি এটি বদনাম বা সমালোচনা, এটি কিন্তু এখন জনমনে বেশ প্রতিষ্ঠিত। নর্থ ইস্ট যেসব কৌশলের কথা লিখেছে এই প্রতিবেদনে, এটা যদি বলি এরকম যে প্রথমে হচ্ছে ঘিরে ফেলা শেখ হাসিনাকে বা প্রধানমন্ত্রীকে, তারপর তাকে নির্ভরশীল করা গোয়েন্দাদের উপর, সেনাবাহিনীর উপর, এরপর বিচ্ছিন্ন করা জনগণ থেকে, রাজনীতির মাঠ থেকে, সকল জায়গা থেকে, প্রশাসন থেকে, এবং সবশেষে সরিয়ে দেওয়া ক্ষমতা থেকে। অর্থাৎ আমি দেখলাম যে এখানে 4 ধাপের গেম প্ল্যান বাস্তবায়ন করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ইতিহাসে বিভিন্ন দেশে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু এত এত যে সরকারের পতন হয়েছে, সব পতনের পেছনে কিন্তু এত প্রশ্ন থাকে না যত প্রশ্ন বাংলাদেশের সরকার প্রধানের পতনকে ঘিরে এখনো পর্যন্ত উচ্চারিত হচ্ছে। তাই বলছি, যদি এই প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলো সত্য হয়, তাহলে বুঝতে হবে 5 আগস্ট শুধু একটি রাজনৈতিক পরিবর্তন হয়নি, এটি শুধু একটি সরকার পতনের গল্প ছিল না, এটি ছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় ইনসাইড গেম বা ইনসাইড অপারেশন, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতার ভেতর থেকেই লেখা হয়েছে সরকার পতনের স্ক্রিপ্ট। দেশি বিদেশি ডিপ স্টেট মিলে এটি লেখা হয়েছে। সুপ্রিয় দর্শক, 5 আগস্টের পর বাংলাদেশে সবকিছু বদলে গেছে, কিন্তু একটা জিনিস কিন্তু বদলায়নি, সেটা হলো সত্যটা এখনো আড়ালেই রয়ে গেছে। আমরা কি সেই সত্যটা কখনো জানতে পারবো?
এই বলেই শেষ করছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ যেন যুদ্ধাপরাধী জামায়াত ইসলামের নিজস্ব ব্যাংক। দেশ দখল করার পর মাত্র 18 মাসে ব্যাংকটিকে দখল শুধু নয়, একেবারে শূন্য করে দিয়েছিল অবৈধ ইউনূস সরকারের অবৈধ রাজনৈতিক সঙ্গী জামায়াত ইসলামী। শোনা যায় পুরো নির্বাচনী খরচ মেটাতে গিয়ে এই বিশাল ব্যাংকটিকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল জামায়াত ইসলামী। ইউনূস পরবর্তী তারেক রহমান সরকার এসে আরেক দফা ইসলামী ব্যাংক নিয়ে খেলছে। চলুন জানা যাক কি খেলা হচ্ছে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংককে ঘিরে যে অস্থিরতা এখন দৃশ্যমান, এটিকে কোনোভাবে একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত, রুটিন বোর্ড পরিবর্তন বা সাময়িক ব্যবস্থাপনাগত সমন্বয় বলে উড়িয়ে দেওয়া সুযোগ নেই। বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহ এক ভয়াবহ বাস্তবতার দিকে ইঙ্গিত করছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি আবারও সেই পুরনো দখলদারদের চক্রের হাতে ফিরে যাওয়ার পথে দাঁড়িয়ে আছে বলে অনেকে বলছেন। বিশেষ করে যে চক্র শেখ হাসিনার সরকারের আমলে ব্যাংক খাতকে পুরোপুরি ধ্বংস করেছিল বলে অভিযোগ রয়েছে। আজ যে প্রশ্নটি জনমনে সবচেয়ে তীব্রভাবে ঘুরপাক খাচ্ছে তা হলো, আবার কি ইসলামী ব্যাংক এস আলমের হাতে যাচ্ছে? সাম্প্রতিক ঘটনাগুলো বিচার করলে এই আশঙ্কাকে নিছক গুজব বলে উড়িয়ে দেওয়া যাবে না, বরং আপনি যে প্রশ্নটি তুলতে চান সেটি সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হয়ে উঠতে পারে। প্রশ্নই আসলে ব্যাখ্যা। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ওমর ফারুক খানকে হঠাৎ করে দীর্ঘ বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্তটি এই ইসলামী ব্যাংকের সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি স্বল্প মেয়াদী ছুটি চাইলেও পর্ষদ সেটিকে অস্বাভাবিকভাবে দীর্ঘ করেছে। ব্যাংকিং খাতের বাস্তব অভিজ্ঞতা বলে এ ধরনের সিদ্ধান্ত সাধারণত প্রশাসনিক নয়, কৌশলগত। যখন কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কাঠামো পাল্টানোর প্রস্তুতি নেওয়া হয়, তখন প্রথম ধাক্কা আসে শীর্ষ ব্যবস্থাপনায়। এমডিকে সরিয়ে দেওয়া, দীর্ঘ ছুটিতে পাঠানো অথবা ক্ষমতাহীন করে রাখা, এসবই বহুল ব্যবহৃত কৌশল। ফলে এই ছুটিকে নিছক ছুটি হিসাবে দেখা খুব সরল হলে আপনি সেটা ভাবতে পারেন। এটা কোনো সরল ঘটনা নয়, বরং এটি ক্ষমতার কেন্দ্রে পরিবর্তনের প্রথম দৃশ্যমান ধাপ। এর সঙ্গে পরিচালনা পর্ষদের সাম্প্রতিক রদবদলকে একসঙ্গে দেখলে আপনি পুরো পিকচার বা ছবিটি আপনার কাছে আরো স্পষ্ট হবে। জামায়াত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক পরিচালককে সরিয়ে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের ব্যবসায়িক এবং রাজনৈতিক অবস্থান এস আলম ঘনিষ্ঠ বলেই ব্যাংকিং মহল জানে। এই পরিবর্তন কেবল ব্যক্তি বদল নয়, এটি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র পাল্টে দেওয়ার আয়োজন। একজনের হাতে ক্ষমতা ছিল, তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে ক্ষমতায় বসানোর কাজ। বোর্ডই একটি ব্যাংকের নীতিগত দিক নির্দেশনা নির্ধারণ করে। সুতরাং বোর্ড প্রভাব বলয় পরিবর্তন মানে ঋণ নীতি, ব্যবস্থাপনা, নিয়োগ, বিনিয়োগ কৌশল, এমনকি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মালিকানার গতিপথও আসলে বদলে যেতে পারে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন। এই আইনের নতুন ধারায় কার্যত পূর্ববর্তী মালিক বা শেয়ার হোল্ডারদের পুনরায় মালিকানায় ফেরার সুযোগ তৈরি করে দিচ্ছে। আইনগতভাবে বিষয়টি পুনর্গঠন হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তব রাজনীতিতে এটি অনেক বড় একটি দরজা খুলে দিয়েছে। অর্থাৎ যেসব গোষ্ঠী অতীতে ব্যাংককে নিজেদের অর্থনৈতিক প্রভাব বিস্তারের যন্ত্রে পরিণত করেছিল, তারাই এখন নতুন আইনের সুযোগে আবার ফিরে আসতে পারে। সরকার এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে যে বিপুল অঙ্কের অর্থ দিয়ে ব্যাংকিং খাতকে টিকিয়ে রেখেছে, তার কিছু পরিমাণ অংশ পরিশোধ করলেই পুরনো মালিকরা নতুন দাবিদার হয়ে ব্যাংকে ফিরে আসতে পারবেন। এই প্রশ্ন তো সবার মনে জন্ম নিয়েছে যে কাদেরকে বসানোর জন্য তারেক রহমানের সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে এই আইনটি পাশ করে ফেলল। এখানে এস আলম নামটি শুধুমাত্র ব্যবসায়িক গোষ্ঠীর পরিচয় নয়, এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, অস্বচ্ছ ঋণ বিতরণ, জালিয়াতি, দখলদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ধ্বংসের প্রতীক হিসাবে আমরা এতদিন ধরে শুনে এসেছি। কিন্তু বিএনপির সঙ্গে এই টাকাওয়ালা রাজনৈতিক ব্যবসায়ীর বিশাল মহরম আগে থেকেই ছিল। অনেকেই বলেন শেখ হাসিনার সরকার ফেলতেও এই এস আলম গোষ্ঠী কাজ করেছে। অতীতে ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংকের উপর এই গোষ্ঠীর প্রভাব প্রতিষ্ঠার পর যে ধরনের ঋণ অনিয়ম, খেলাপি সংস্কৃতি এবং আর্থিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল, তার অভিঘাত
এখনো পুরো খাত বহন করছে। ফলে তাদের সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এটি পুরো আর্থিক ব্যবস্থার জন্য বিপজ্জনক সংকেত বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা। গ্রাহকদের প্রতিক্রিয়াও এই শঙ্কাকে বাস্তব ভিত্তি দিচ্ছে। রাস্তায় নেমে মানববন্ধন, আমানত তুলে নেওয়ার হুঁশিয়ারি এবং প্রকাশ্য ক্ষোভ এসব কোনো সাধারণ ঘটনা নয়। বাংলাদেশের ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ তার মূলধন নয়, গ্রাহকের আস্থা। সেই আস্থা একবার ভেঙে গেলে কয়েকদিনের মধ্যেই তারল্য সংকট শুরু হতে পারে। বিশেষ করে ইসলামী ব্যাংকের মতো বৃহৎ আমানত এবং রেমিটেন্স ভিত্তিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আস্থাহীনতা দ্রুত সিস্টেমেটিক ঝুঁকিতে রূপ নিতে পারে। দেশের রেমিটেন্স প্রবাহের একটি বড় অংশ এই ব্যাংকের মাধ্যমে আসে, ফলে এর অস্থিরতা গোটা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। এখানে রাজনৈতিক সমীকরণ খুব গুরুত্বপূর্ণ। জামায়াত, বিএনপি এবং পুরনো ব্যবসায়িক গোষ্ঠীগুলোর মধ্যে যে অদৃশ্য ক্ষমতার ভাগাভাগি চলছে, ইসলামী ব্যাংক এখন তার কেন্দ্রস্থলে। একদিকে জামায়াত ইসলামী ব্যাংককে তাদের ঐতিহাসিক প্রভাব বলয়ের অংশ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ক্ষমতার বর্তমান বলয় ব্যাংকটির নিয়ন্ত্রণ নতুনভাবে পুনর্বিন্যাস করছে। এই প্রক্রিয়ায় এস আলমের প্রত্যাবর্তনের সম্ভাবনা যদি সত্যি হয়, আমি জানি সত্য, তাহলে সেটি হবে রাজনৈতিক সমঝোতা, আর্থিক সুবিধাবাদ এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার এক বিপজ্জনক মিশ্রণ। কিন্তু তাতে কি আসে যায় বলেন? ক্ষমতা পাওয়া গেছে তো। সবকিছু মিলিয়ে আপনার সামনে, আমার সামনে যে বাস্তবতা, তা হলো ইসলামী ব্যাংক আবারও সেই দখল রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এমডির বাধ্যতামূলক ছুটি, বোর্ড রদবদল, নতুন আইন, কেন্দ্রীয় ব্যাংকের কৌশলী নীরবতা এবং গ্রাহকদের ক্রমবর্ধমান উদ্বেগ সবকিছু একই ইঙ্গিত দিচ্ছে। এটি কেবল গুঞ্জন নয়, বরং পরিকল্পিত পুনর্দখলের লক্ষণ বলেই মনে হচ্ছে। যদি সত্যি এস আলম গোষ্ঠীর পুনরাগমন ঘটে, তাহলে সেটি হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য এক ভয়াবহ পশ্চাৎপসরণ। কারণ হচ্ছে কিছুদিন আগেও সবাই এস আলম বাংলাদেশকে শেষ করে দিয়েছে, শেখ হাসিনার সরকার সবকিছু শেষ করে দিয়েছে, আবার তাদেরকে আনা হচ্ছে, যেখানে জনগণের আমানত আবারও রাজনৈতিক এবং কর্পোরেট স্বার্থের বলি হতে পারে। তার মানে সোজা ভাষায় কি হয়? সোজা ভাষায় হলো ইসলামী ব্যাংকের ভেতরে যা ঘটছে তা কোনো প্রশাসনিক সংকট নয়, ক্ষমতা দখলের আর্থিক সংস্করণ। আপনি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আপনার দখল করতে হবে। আর সে কারণেই প্রশ্নটি আর কেবল প্রশ্ন নয়, বরং এক জাতীয় উদ্বেগ। আবার কি সত্যি ইসলামী ব্যাংক এস আলমের হাতে ফিরে যাচ্ছে? আমি তো দেখছি ফিরে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন না? বর্তমান ঘটনা প্রবাহ আপনাকে সেটা বলছে না? আসুক, এস আলম ফিরে আসুক। এস আলমদের ফিরে আসা দরকার। বাংলাদেশের এত বড় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারা ফিরে আসবে না? ভালো তো, ভালো না?